আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে যুক্ত হয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে দেখতে পাচ্ছেন কিনা। প্রিয় শিক্ষার্থী, এর আগে বিভিন্ন সময় আপনারা আমার ক্লাস করেছেন, আমার এই কণ্ঠটা শুনেছেন হয়তো ফেসবুক লাইভে, কখনো হয়তো আমার মুখ দেখা আপনাদের হয়নি, আমাকে দেখতে পাননি। আজকে সেটা দেখতে পাচ্ছেন। যদিও সেটা খুব বেশি ম্যাটার করছে না। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন যে আপনি ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছি কিনা। আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা থেকে প্রশ্ন থাকবেই, এটা বলা যায়। এবং এটা আপনারা ছোটবেলা থেকে পড়ে আসছেন, সেটা হচ্ছে ভার্ব এবং রাইট ফর্ম অফ ভার্ব। মানে ইংরেজি পড়তে গেলে আপনাকে ভার্বের বিষয়টা জানতে হবে। সো প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। আপনাদেরকে লিখতে হবে, আজকে রেসপন্স করতে হবে। অন্য দিনের মতো শুধু দেখলে হবে না। ফেসবুক লাইভে শুধু আপনারা দেখেন, কোনো রেসপন্স নাই, কোনো কিছু নাই, শুধু দেখে গেলাম আর কোনো কিছু হইলো না। ব্যাপারটা এমন করলে হবে না। সো প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, আমি আশা করবো যে আপনারা রেসপন্স করবেন। তানিয়া সুলতান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অল ক্লিয়ার লিখেছেন। জাহিদ হাসান লিখেছেন শোনা যায় দেখা যায়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। আমরা চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি আজকের ক্লাসে আমরা কথা বলবো রাইট ফর্ম অফ ভার্ব এবং একই সাথে কথা বলবো ভার্ব নিয়ে। সো বিশেষ করে আমরা রাইট ফর্ম অফ ভার্বের প্রচুর প্রশ্ন সলভ করব, 50+ প্রশ্ন সলভ করব। আহ, এবং সেই প্রশ্ন সলভের মধ্য দিয়ে আমরা রুলস গুলো শেখার চেষ্টা করব আর কি। আর হচ্ছে যেটা আছে আমাদের ভার্বটাতেও আমরা কিছু সংক্ষিপ্ত বিষয় পড়বো, কারণ ভার্ব থেকে খুব বেশি প্রশ্ন আসে না। যতটুকু আসে ঠিক ততটুকু গুরুত্ব দিয়ে পড়বো। আপনাদের বুঝতে অসুবিধা হলে সাথে সাথে আমাকে জানাবেন। যে কোনো প্রশ্ন থাকলেও সাথে সাথে আমাকে জানাবেন। আপনি যদি বুঝতে চান, বিশ্বাস করেন আপনি বুঝবেন। আমার খুব ইচ্ছা ছিল যে প্রথম থেকে যদি আপনাদেরকে জুমে যুক্ত করে ক্লাস নিতে পারতাম, সেটা আমার জন্য মেবি বেটার হইতো। সব শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আজকের সেশনে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকে, সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এবং একই সাথে কথা বলতে চাই ভার্ব নিয়ে। আমরা একটু সামনের দিকে চলে যাব, পার্ট অন। সো পার্ট ওয়ানে আমরা রেখেছি রাইট ফর্ম অফ ভার্ব। আমরা দুইটা সেকশনই একসাথে পড়বো। তো রাইট ফর্ম অফ ভার্ব বিষয়টা কি আগে সেটা একটু জানার চেষ্টা করি। রাইট এই শব্দটির অর্থ মানেই তো বোঝা যাচ্ছে রাইট মানে তো সঠিক। এরপরে আমরা দেখতে পাচ্ছি ফর্ম আছে। ফর্ম মানে কি? ফর্ম মানে হচ্ছে রূপ, চেহারা, ঠিক আছে? বৈশিষ্ট্য। হ্যাঁ, ফর্ম হচ্ছে রূপ বা হচ্ছে চেহারা বলতে পারেন, চেহারা, বা হচ্ছে ধরন বলতে পারেন, ধরন। হ্যাঁ, আচ্ছা। অফ শব্দের অর্থ আমাদের জানা আছে নিশ্চয়ই। অফ মানে হচ্ছে এর। আর ভার্ব মানে তো ক্রিয়া, সেটা আমরা সবাই জানি। তাহলে ক্রিয়ার প্রতিটা সঠিক রূপ বসাতে হবে, সেটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ছোটবেলা থেকে আমরা এই জিনিসটা পড়ে আসছি, সেটা হচ্ছে ভার্ব অন, যেটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট ফর্ম। এরপরে আচ্ছা, এখানে না লিখে আমরা একটু নিচের দিকে লিখি। ওকে, গ্যাপ নেই যেহেতু, তাহলে এখানে লিখি প্রেজেন্ট ফর্ম। এরপরে ভার্ব টু, যেটাকে আমরা বলি পাস্ট ফর্ম। এরপরে হচ্ছে ভার্ব থ্রি, যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর হচ্ছে ভার্ব ফোর, যেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল। আমরা হয়তো ছোটবেলায় অনেকেই তিনটা পর্যন্ত পড়ছি, চারটা পর্যন্ত আমাদের পড়া হয়নি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ভার্ব ফাইভ, দ্যাট ইজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমরা নিশ্চয়ই চিনি। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ানকে আমরা ইনফিনিটিভ বলে থাকি, টু প্লাস ভার্ব ওয়ানকে। ওকে, সো এই ভার্ব ওয়ানটা যেমন আমরা এখানে ভার্ব ওয়ানে লিখতে পারি গো, ভার্ব টু তে লিখতে পারি আমরা ওয়েন্ট, ভার্ব থ্রি যেটা আছে সেটাতে আমরা লিখতে পারি মনে করেন যে গন, আমরা নিশ্চয়ই জানি। এবং এইটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে গঠিত হয়, তাহলে এটা হয় গোয়িং। আর এটা টু প্লাস ভিওয়ান দিয়ে গঠিত হয়, তাহলে টু প্লাস ভার্ব ওয়ান। আপনাদের জ্ঞাতার্থে আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে যে এই যে ভার্ব অন আছে এবং ভার্ব টু আছে, এই দুইটাকে একত্রে বলা হয় ফাইনাইট ভার্ব। এই দুটো একত্রে কি? ফাইনাইট ভার্ব। তার মানে পৃথিবীতে যত ফাইনাইট ভার্ব আছে সবই হচ্ছে ভার্ব ওয়ান আর ভার্ব টু। আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ভার্ব শিখতে গেলে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব শেখাটা খুবই জরুরি। আচ্ছা, এখন যে বিষয়টি নিয়ে কথা বলছি একটু মনোযোগ দিয়ে শুনবো। এই যে ভার্বের আমরা পাঁচটা রূপ দেখলাম, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, ভার্ব ফোর, ফাইভ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ। এই যে ভার্বের ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন চেহারা, ভিন্ন ভিন্ন ধরন, এই কোন রূপটা কোন সেন্টেন্সে কখন বসালে সঠিক হবে, সেই ফর্মটা বসাতে পারাকেই বলা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। কোনোটাই দেখবো যে আমরা 1 নাম্বার সঠিক, কোনোটাই 2 নাম্বার, কোনোটাই 3 নাম্বার, কোনোটাই 4 নাম্বার, কোনোটাই আবার 5 নাম্বার সঠিক। এই যে ভার্বের ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন সময় সঠিক, এটাকে বলা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। প্রিয় শিক্ষার্থী, রাইট ফর্ম অফ ভার্বের কনসেপ্টটা নিশ্চয়ই আমাদের ক্লিয়ার হয়েছে।
আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি একটি করে প্রশ্ন সলভ করবো আর একটি একটি করে রুল শিখবো। প্রথমে যে কথাটা সেটা হচ্ছে আমরা তো জানি, নিশ্চয়ই যারা জানি না তাদের জ্ঞাতার্থে প্রথমে জানাতে চাই যে ফাইনাইট ভার্ব একটা ব্যবহৃত হয় একটা সেন্টেন্সে। ফাইনাইট কয়টা ব্যবহৃত হয়? একটা। তাহলে সেন্টেন্স যদি একটা হয় তাহলে ফাইনাইট ভার্ব হবে কয়টা? একটা। ঠিক আছে, তাহলে যতগুলো সেন্টেন্স থাকবে ততগুলো ফাইনাইট ভার্ব থাকবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, একটা সেন্টেন্সে যদি আরো ফাইনাইট ভার্ব আসতে চাই তখন আমরা কি করব? তখন আমরা আর ফাইনাইট ভার্ব আনতে পারবো না, তখন আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে আসবো। কি নিয়ে আসবো? নন ফাইনাইট ভার্ব নিয়ে আসবো। ওকে, এখন নন ফাইনাইট ভার্ব কি কি হতে পারে? ভার্ব থ্রি হতে পারে, ভার্ব প্লাস আইএনজি হতে পারে, আবার টু প্লাস ভি ওয়ান হতে পারে। এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন আমরা প্রথম যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, খেয়াল করবেন, লেখা আছে মাই গ্র্যান্ড মাদার, আমার দাদি, পছন্দ করে ড্যাশ রবীন্দ্রসঙ্গীত। পছন্দ করে একটা কাজ, আবার রবীন্দ্রসঙ্গীত শুনতে পছন্দ করে, এটাও আরেকটা কাজ। তাহলে একটা সেন্টেন্সে দুইটা কাজ কিভাবে আসলো? একটা সেন্টেন্সে দুইটা কাজ, রাইট? সো দুইটা কাজ আসলে একটা সেন্টেন্সে আসতে পারে, কোনো সমস্যা নেই। এখন আপনি যদি খেয়াল করেন, এইখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এখন আরো একটা ভার্ব আসতে যাচ্ছে, তাহলে সেটা কি হবে? নন ফাইনাইট। এবার মনে রাখতে হবে কিছু ভার্ব আছে যার পরে ভার্ব প্লাস, এখানে দুইটা অপশন ভুল আছে, একটা অপশন হবে ভার্ব প্লাস আইএনজি আর একটা হবে টু লিসেন। হ্যাঁ, এই লিসেনটা টু লিসেন হবে, তাই পেশে শুধু লিসেনিং হবে। কিছু ভার্ব আছে তারপরে ভার্ব প্লাস আইএনজি বসে, সেমনই একটা ভার্ব হচ্ছে প্রিফারের পরে ভার্বের সাথে আইএনজি বসে। সো উত্তরটা হবে এ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, আমরা কিভাবে জানবো কোন ভার্বগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে? সেটা আমি এখন লিখে দিব। সেটা হচ্ছে অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট। লিখে ফেলবেন, অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট, cannot help, cannot help, complete, consider, delayed in a discuss, delay, deny, এরপর হচ্ছে ডিসকাস। ঠিক আছে, এই ভার্বগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এরপর আরো আছে এনজয়, ফিনিশ, এনজয়, ফিনিশ, এনজয়, ফিনিশ, কিপ, মেনশনড, মাইন্ড, মেনশন, মাইন্ড, মিস, পোস্টপোন, পোস্টপোন, প্র্যাকটিস, কুইট, এখান থেকে দেখি, রিকল, রিকমেন্ড, রিকমেন্ড, রিকমেন্ড। আচ্ছা, এখানে আরেকটা বাদ পড়ে গেছে, প্রিফারটাই লেখা হয়নি, আমরা এখানে প্রিফারটা লিখে দিই। প্রিফার, হ্যাঁ, প্রিফার, পোস্টপোন, প্র্যাকটিস, কুইট, রিকল, রিকমেন্ড, রিগ্রেট, রিসিস্ট, রিস্ক, রিজিউম, স্টপ, সাজেস্ট, টলারেট, আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তো এই যে ভার্বগুলো লিখলাম, স্ট্যান্ড, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড, এই ভার্বগুলোর পরে আইএনজি বসে। ঠিক আছে, তো প্রিফার এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এবার দেখেন টু এর পরে ভার্বের কি বসে সেটা একটু দেখি, আমরা শিখি। মনে রাখবেন, এইখানে লিখি, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। টু এর পরে কি বসে? ভার্ব এর বেস ফর্ম বসে, বেস ফর্ম বসে। কেমন? যেমন আই ওয়ান্ট, আমি চাই, টু হেল্প, সাহায্য করতে, ইউ, তোমাকে সাহায্য করতে চাই। তো ওয়ান্ট এর পরে টু আছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, রাইট? কিন্তু টু বাদে বাকি সব প্রিপজিশনের পরে, টু বাদে বাকি পৃথিবীতে যত প্রিপজিশন আছে, হ্যাঁ, বাকি সব প্রিপজিশনের পরে, পৃথিবীতে যত প্রিপজিশন আছে, হ্যাঁ, প্রিপজিশনের পরে কি বসে?
ভার্ব প্লাস আইএনজি বসে। যেমন কেমন? হি কেম শেষে ছিল ফর হেল্পিং। দেখেন, টু বাদে বাকি সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। ওকে, কিন্তু কিছু ব্যতিক্রম টু আছে, এখানে লিখি। কিন্তু ব্যতিক্রম কিছু টু আছে, দুষ্টু টাইপের টু, যেটা কথা শোনে না। ব্যতিক্রম টু এর পরে, ব্যতিক্রম টু এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে, ভার্ব প্লাস আইএনজি বসে। স্যার ব্যতিক্রম টু গুলো কোনগুলো? আমি অল্প কয়েকটা লিখে দিচ্ছি, অল্প কয়েকটা লিখে দিই আপনাদের, খুব বেশি কঠিনটা আসবে না। সেটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, অনেক আছে। বি অ্যাকস্টমেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাডজাস্ট টু, অ্যাডজেসেন্ট টু, অ্যাডভান্স টু, ক্লোজ টু, কনফেস টু, কমিটেড টু, কন্ট্রিবিউট টু, ডিউ টু, ডিভোটেড টু, ইন অ্যাডিশন টু, লুক ফর টু, অবজেক্ট টু, অবলাইজ টু, ওপেন টু, ওপোজ টু, প্রিফার টু, রিফার টু, উইথ ভিউ টু, উইথ এন আই টু, বিগেট বিকাম ইউজ টু, সাজেস্ট টু, অনেক আছে। সো আপনাদের তো পড়তে হবে না। লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, লুক ফরওয়ার্ড, ফরওয়ার্ড টু আছে। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু আছে। বি, গেট অথবা বিকাম এর সাথে ইউজ টু থাকতে পারে, ইউজ টু। এরপরে আছে সাজেস্টেড টু, সাজেস্টেড টু আছে। কন্ট্রিবিউট টু, কন্ট্রিবিউট টু। আরেকটা লিখে দিব, সেটা হচ্ছে প্রিফার টু। এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে, এই টু গুলো পরে। সো আপনি এগুলো মনে রাখলে হবে। সো আপনি দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে আই প্রিফার, প্রিফারের পরে ভার্বের সাথে কি বসে? আইএনজি। তাহলে সুইমিং হয়েছে ভার্বের সাথে আইএনজি। আবার প্রিফার টু এর পরে ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানেও কি হবে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে আই প্রিফার টু সুইমিং, আই প্রিফার সুইমিং টু ওয়াকিং। আমি সাঁতার কাটতে এবং হাঁটতে ভালোবাসি। ওকে, তো আমরা একটু সামনের দিকে যাবো। আমরা প্রশ্ন সলভ ভিত্তিক ক্লাস করছি, এতে আমাদের পরীক্ষায় যেমন ভালো করতে পারবো, রুলস গুলো জানা হবে। দেখেন, স্টপের পরে ভার্বের সাথে আইএনজি বসে, সো কি উত্তরটি কি হবে? মেকিং। এবার আপনি বলতে পারেন, স্যার স্টপের পরে ভার্বের সাথে আইএনজি বসে, এটা কিভাবে বুঝলেন? এই যে কিছুক্ষণ আগে আমি লিখে দিয়েছিলাম স্টপ, ঠিক আছে? তো স্টপের পরে ভার্বের সাথে আইএনজি বসে। এরপরে দেখেন, কিছুক্ষণ আগে আমরা একটা রুল পড়ছি না, টু বাদে বাকি সব প্রিপোজিশনে পড়ে। টু বাদে বাকি সব প্রিপোজিশনে পড়ে ভার্বের সাথে আইএনজি বসে। এই যে টু বাদে বাকি সব পৃথিবীতে বাকি যত প্রিপজিশন আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে হি ওয়াকড, সে কাজ করছিল, ইনস্টেড অফ প্লেইং, খেলা না করে। ঠিক আছে, খেলার পরিবর্তে সে কাজ করছিল। সেখানে কি হবে? প্লেইং, উত্তরটা হবে প্লেইং। আশা করি বুঝছেন যে টু বাদে বাকি সব প্রিপজিশন করে ভার্বের সাথে আইএনজি। একটু আগে আপনাকে লিখে দিলাম না যে লুক ফরওয়ার্ড টু, এরপরে কি বসবে? সবাই একটু একটু উত্তরটা লেখার চেষ্টা করবেন। লুক ফরওয়ার্ড টু, এরপরে কি বসবে? লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু। তো এই যে লুক ফরওয়ার্ড টু আছে, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু এর পরে লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড টু এর পরে কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে। তো উত্তরটা হবে স্টার্টিং। যেমন একটু আগে আপনাকে শেখালাম না যে বি গেট বিকাম ইউজ টু, এই যে দেখেন মাত্র লিখে দিয়েছি। এই যে বি বলতে বি ভার্বকে বোঝায়, বুঝছেন? এম ইজ আর ওয়াজ ওয়্যার। গেট, গট, গটেন থাকতে পারে। বিকাম, বিকেম, বিকেম থাকতে পারে। এই যে ইউজ টু। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি, এই যে কি আছে? গট ইউজ টু, গেট ইউজ টু। তাহলে এই যে গেট ইউজ টু, গট ইউজ টু আছে, তাহলে এরপর ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। সো দ্য রাইট আনসার উইল বি অপশন সি। দ্য ম্যান গট ইউজ টু ওয়াকিং, টকিং, ওয়াক এভরি মর্নিং। ঠিক আছে, শেষ প্রত্যেকদিন সকালে হাঁটতে অভ্যস্ত এই মানুষটি। আচ্ছা, এরপরে দেখেন, আমরা একটু আগে মাইন্ড পড়েছি না? মাইন্ড, দেখেন এই যে মাইন্ড পড়েছি, এই যে মাইন্ড। আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। এই যে মাইন্ড শব্দটি, এই যে মাইন্ড। তো মাইন্ডের পাশে কি বসে? এই যে আইএনজি বসে। তাহলে আমরা এই যে উত্তরটা, এই যে আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করব না। তাহলে মাইন্ডের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি। তাহলে আমাদের উত্তরটা কি হবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে উত্তর কোনটা আছে? সি নাম্বারটা, ড্রাইভিং। ঠিক আছে, আমরা পরেরটা দেখি। এই প্রশ্নটা দেখি, আপ আছে। আপ একটা কি? প্রিপোজিশন। সো আমরা কি পড়েছি? টু বাদে বাকি সব প্রিপোজিশনে পড়ে। কি পড়েছি? টু বাদে মানে টুটা বাদ, এটা বাদে বাকি সব প্রিপোজিশনে পড়ে। বাকি সব পৃথিবীতে যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনে পড়ে ভার্বের সাথে কি বসে? প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি। তাহলে তাই যদি হয়, তাহলে আই গিভ অফ
প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছিলাম। গেভ আপ মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। when I got a job, যখন আমি একটা চাকরি পেয়েছিলাম। আচ্ছা, এরপর আমরা 9 নাম্বার, এই যে আবার সেই মাইন্ড শব্দটা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে যে মাইন্ডটা দেখেছিলাম, সো মাইন্ড থেকে প্রশ্ন আসতে পারে। মাইন্ডের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি বসে। তাহলে উত্তর কোনটা হবে? ওপেনিং হবে। এই প্রশ্নটা খেয়াল করেন। লেখা রয়েছে ইউ শুড অ্যাভয়েড টু মেক। এই যে অ্যাভয়েড শব্দটির পরে টু মেক হয় না, অ্যাভয়েড শব্দটির পরে মেকিং হয়, কারণ অ্যাভয়েডের পরে ভার্বের সাথে আইএনজি বসে। আমি দেখাই দিই অ্যাভয়েড শব্দটা আমি আপনাদেরকে লিখে দিয়েছি কিনা। এই যে দেখেন, লিখেছি অ্যাডমিট অ্যাভয়েড, এই যে অ্যাডমিট অ্যাভয়েড। ঠিক আছে, তাহলে অ্যাভয়েডের পরে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। অ্যাভয়েডের পরে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। সো দ্য রাইট আনসার উইল বি অপশন সি, মে অ্যাভয়েড মেকিং সাচ স্টুপিড মিস্টেকস। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, আমরা পড়েছি লুক ফরওয়ার্ড কি হয়? টু হয়, এবং লুক ফরওয়ার্ড টু এর পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়, তাই না? তাহলে 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আই অ্যাম লুক ফরওয়ার্ড টু সিং ইউ। ঠিক আছে, আবার দেখেন এই প্রশ্নটা দেখেন, ইউজ টু এর আগে কি আছে? ওয়াজ আছে। ওয়াজটা কি? বি। তো আমি এখানে কি লিখে দিছিলাম? বি গেট, তারপরে ইউজড। এটা যদি থাকে, সরি, বি গেট বিকাম ছিল এখানে, আমি একটু মুছে দিই। বি গেট বিকাম ছিল, বি গেট বিকাম প্লাস যদি ইউজ টু থাকে, তারপরে কিন্তু ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। কিন্তু শুধু ইউজ টু যদি থাকে স্যার, তাহলে কি হবে? এরকম প্রশ্ন আপনাকে করতে পারতেন। তাহলে ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম বসে। একটা উদাহরণ দেন স্যার। হ্যাঁ, যেমন আই অ্যাম, আই অ্যাম ইউজ টু হেল্পিং স্টুডেন্টস, আমি শিক্ষার্থীদের সহায়তা করতে অভ্যস্ত। স্টুডেন্টস, ওকে। কিন্তু যদি এরকম করি, আই ইউজ টু, শুধু ইউজ টু লিখি, তখন হয়ে যাবে হেল্প স্টুডেন্টস। ঠিক আছে, এই যে এটার মধ্যে পার্থক্য দেখেন, পার্থক্য খুবই সহজ। এই যে ইউজ টু আছে, এর আগে একটা অ্যাম আছে, এই জন্য ভার্বের সাথে আইএনজি হয়েছে। কিন্তু এই যে ইউজ টু, এর আগে কিন্তু বি ভার্ব, গেট, বিকাম, এগুলো কিছুই নেই, এই জন্য ভার্বের বেস ফর্ম বসেছে। তো আমরা এই প্রশ্নটির দিকে যদি তাকাই, এই ইউজ টু এর আগে কিন্তু এরকম বি ভার্ব আছে। যেহেতু বি ভার্ব আছে, তাহলে আমরা এখানে কি করব? ভার্বের সাথে আইএনজি দিব। তাহলে ভার্বের সাথে আইএনজি চিন্তা করলে কোনটা উত্তর হবে? ডেফিনেটলি উত্তর হবে সি। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই প্রিয় শিক্ষার্থী। 13 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন আপনারা, 13 নম্বর প্রশ্নটা, এটাও সহজ প্রশ্ন। এই যে অন আছে একটা প্রিপজিশন, তো আমরা কি পড়েছি? টু বাদে বাকি সব প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। টু বাদে বাকি সব প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। দ্য ইঞ্জিনিয়ার ইনসিস্ট অন ইউজিং গুড ম্যাটেরিয়ালস। এখানে উত্তরটা কি হবে? উত্তরটা হবে ইউজিং। এই প্রশ্নটা দেখেন, একই রকম প্রশ্ন। শি ইজ ফন্ড অফ, সে পছন্দ করতো ড্যাশ মিউজিক, মিউজিক শুনতে পছন্দ করতো, তাই না? তো এই যে অফ আছে, এর একটি কি প্রিপজিশন, আমরা রুলসটা কি পড়েছি? টু বাদে বাকি সব প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে উত্তরটা কি হবে? লিসেনিং টু মিউজিক। আচ্ছা, আমরা 15 নম্বর প্রশ্নটাও পড়েছি। এই যে ক্যান নট হেল্প, ওই যে অ্যাডমিট অ্যাভয়েড অ্যাপ্রিসিয়েট, ক্যান নট হেল্প কমপ্লিট কনসিডার, ক্যান নট হেল্প আছে, ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি বসে, কিন্তু মনে রাখবেন ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম বসে, বাটের পরে পরে ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে, বেস ফর্ম বসে, এটা মাথায় রাখবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে ক্যালনাট হেল্পের পর যেহেতু ভার্বের সাথে আইএনজি বসে, উত্তরটা হবে হ্যাভিং এ কাপ অফ টি। দ্য ওল্ড ম্যান ক্যান নট হেল্প হ্যাভিং এ কাপ অফ টি। আবার দেখেন সেই মাইন্ড শব্দটাই আবার এসেছে, এই যে সেই মাইন্ড শব্দটা, তো একই শব্দ থেকেই বারবার প্রশ্ন এসেছে। তো মাইন্ডের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। সো টু টেক না হয় হবে উত্তরটা টেকিং। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি। আসেন আমরা একটু সামনের দিকে চলে যাই প্রিয় শিক্ষার্থী। আমাকে একটু জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা, আমাকে একটু জানাবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। আমরা 17 নম্বর প্রশ্নটার দিকে যদি তাকাই, একই রকম প্রশ্ন।
আমি একই রকম প্রশ্ন এই জন্য রেখেছি যেন আপনার একই রকম প্র্যাকটিস বারবার করতে করতে ওইটা সাথে ইউজ টু হয়ে যান, ওটা যেন আপনি পেয়ে যান। আচ্ছা, যেমন অফ হচ্ছে একটি প্রিপোজিশন। তো অফ যদি একটা প্রিপোজিশন হয়, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। তাহলে প্রিপোজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে উত্তরটি কি হবে? প্লেইং। হি ওয়ার্কড ইনস্টেড অফ প্লেইং, খেলার পরিবর্তে সে কাজ করছে। এই প্রশ্নটা দেখেন, ইউজ টু। তো ইউজ টু একা আছে নাকি বি ভার্ব আছে? এই যে বি ভার্ব আছে, তো আমরা তো পড়েছি বি অথবা গেট অথবা বিকাম প্লাস ইউজ টু যদি থাকে, তাহলে তারপরে ভার্বের সাথে আইএনজি বসে। কি বসে? আইএনজি। তাহলে উত্তরটা কি হবে? ওয়াকিং। আমরা আরেকটু সামনের দিকে চলে যেতে চাই। 19 নম্বর যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি দেখেন। প্রশ্নতে কি লেখা আছে? লেখা আছে আই হ্যাড কমিটেড মাইসেলফ, আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কি প্রতিজ্ঞাবদ্ধ? টু কমিটেড টু। দেখেন তো, কমিটেড টু একটা ব্যতিক্রম প্রিপোজিশন। আমি একটু ব্যতিক্রম প্রিপোজিশন গুলো লিখে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। যেমন বি অ্যাকোস্টমেড টু, অ্যাকোস্টমেড টু। এরপর আছে অ্যাডিক্টেড টু, অ্যাডজাস্ট টু, অ্যাডাপ্ট টু, adjacent to, advance to। বাকিগুলো এখানে লিখি। close to, confess to, committed to, মানে যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে, হ্যাঁ। contribute to, due to, devoted to। চার্জ হয় না, জাস্ট আমি আমার ফোনে চার্জ, যে প্লাগটা একটু লাগাই, আপনার নিশ্চয়ই বিচলিত হবেন না। ওকে, সো ডিউ টু, ডিভোটেড টু, এরপরে ইন অ্যাডিশন টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে হচ্ছে অবজেক্ট টু, অবলাইজ টু, ওপেন টু, অপোজ টু, উইং টু, ওপেন টু। ওকে, এরপরে হচ্ছে প্রিফার টু, এই যে সেই প্রিফার টু, রিফার টু, উইথ আ ভিউ টু, উইথ অ্যান আই টু। এরপরে ওই যে যেটা লিখে দিয়েছিলাম, বি, গেট, বিকাম প্লাস ইউজ টু, একটা হচ্ছে সাজেস্টেড টু। এইগুলো হচ্ছে আপনার ব্যতিক্রম টু। ঠিক আছে, এই ব্যতিক্রম টু গুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এই যে কমিটেড টু আছে, তাহলে এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে উত্তরটা হবে ডুইং। আচ্ছা, আমি 2 মিনিট একটু বিরতি নিতে চাই, বিকজ হচ্ছে 2 মিনিট না, 3 মিনিটের মতো। কারণ হচ্ছে আমি পরপর অনেকগুলো ক্লাস নিচ্ছি, আমি আসলে একটু বিরক্ত বিরতি নিতে পারিনি। সো আপনারা এই 21 নাম্বার আর 22 নাম্বার প্রশ্নের উত্তরটা দেন, আমি তার মধ্যে একটু ফ্রেশ হয়ে আবার আসছি।
ওকে, সো প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফিরে আসতে চাই। অনেকেই স্ক্রিনে দাগ দিচ্ছেন, স্ক্রিনে দাগাদাগি করবেন না স্যার, একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো পড়েন। আচ্ছা, সো যেখানে ছিলাম আমরা সেই প্রশ্ন যদি আমরা খেয়াল করি, আমরা 21 নম্বর প্রশ্নটাও সেম উত্তর হবে। এই যে প্রিপজিশন আছে টু বাদে বাকি সব প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, সেখানে ট্রাভেলিং হবে। এখানে আবারও আমরা স্টপ পাচ্ছি, তার মানে কয়েকটা কমন শব্দ থেকে আমরা বারবার প্রশ্ন পেয়েছি। সে হচ্ছে স্টপ, তারপর হচ্ছে মাইন্ড, অ্যান্ড আরেকটা হচ্ছে প্রিফার। এগুলো থেকে বারবার প্রশ্ন পেয়েছি, সেগুলোকে গুরুত্ব দিয়ে পড়বো ডেফিনেটলি। তাহলে স্টপের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। আবার আপের পরে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে দুটির উত্তর হবে ভার্বের সাথে আইএনজি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আহ এখানে সেম, আমরা আবারও আরেকটা শব্দ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে রিগ্রেট এবং ফিনিশড। এই রিগ্রেটের পরে ভার্বের সাথে আইএনজি বসে এবং ফিনিশের পরেও ভার্বের সাথে আইএনজি বসে। এখন মূল কথাটা হচ্ছে এই ডিগ্রেডটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, আবার ফিনিশটাও একটা ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্স একটা ফাইনাইট ভার্ব থাকে, আরেকটা আসলে নন ফাইনাইট হয়, সো ওরা নন ফাইনাইট হবে। এখন নন ফাইনাইট তো বিভিন্ন ধরনের হতে পারে, টু প্লাস ভিওন হতে পারে, ভার্ব প্লাস আইএনজি হতে পারে, কোনটাকে আপনি নেবেন। সেই জন্য কিছু শব্দ আপনাকে চিনে রাখতে হবে যাতে করে ভার্বের সাথে আইএনজি বসে, যাতে করে কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে। সো এই দুইটা হবে উত্তর। এখানে সেম প্রশ্ন, একই ধরনের প্রশ্ন। এরপর আমরা ইউজ টু দেখতে পাচ্ছি, ইউজ টু রুল আমরা শিখেছি। ইউজ টু আগে আমরা বি ভার্ব আছে দেখতে পাচ্ছি। বি ভার্ব যদি থাকে বা গেট যদি থাকে, বি ভার্ব বা গেট যদি থাকে, গট থাকে, বিকাম বিকেম থাকে, তাহলে কিন্তু এটা ইউজ টু আগে থাকলে কিন্তু আমরা ভার্বের সাথে কি বসাবো? আইএনজি বসাবো। আর যদি শুধুমাত্র ইউজ টু থাকে, যদি শুধুমাত্র ইউজ টু আর কিছু নাই সাথে, তাহলে আমরা তখন কিন্তু ভার্বের বেস ফর্ম বসাবো। তো এখানে আমরা ডেফিনেটলি উত্তর হবে ওয়াকিং। আবার এখানেও সেম কথা, ইউজ টু এর আগে অ্যাম আছে, তাহলে এখানেও ভার্বের সাথে কি হবে? আইএনজি। মূল কথা হচ্ছে এই টপিকগুলো থেকেই বারবার রাইট ফর্ম অফ ভার্বে প্রশ্ন এসেছে, এই জন্য এগুলো সব তুলে দেওয়া হয়েছে। এই প্রশ্নটি দেখেন, এই প্রশ্নটিতে 29 নম্বর প্রশ্নে দেখেন ইউজ টু এর আগে অ্যাম আছে। তো অ্যামটা একটা কি? বি ভার্ব। আর বি ভার্বের পরে ভার্ব থাকলে এই ইউজ টু এর পরে ভার্বের সাথে কি বসে? আইএনজি। এখন খেয়াল করেন এখানে কিন্তু টুটা নেই, মানে টু প্লাস ভার্বের সাথে আইএনজিটা নিতে হবে। এটাতে টু আছে, ভার্বের সাথে আইএনজি নাই, এটা শুধু ভার্বের সাথে আইএনজি হবে না, এটা উত্তর হবে না, বিটা হবে টু সহ ভার্বের সাথে আইএনজি, কারণ এখানে ইউজ এর সাথে টুটা ছিল না। 30 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সেম কাহিনী, সেম গল্প, সেটা হচ্ছে ইউজ টু এর আগে আমরা বি ভার্বকে দেখতে পাচ্ছি, এই জন্য এই পাশে ওয়ার্কিং হবে। গত দিনে আহ, আহ, আমি জেনেছি যে আপনাদের প্র্যাকটিস একটু স্লো করাতে বলা হয়েছিল, এই জন্য আমি কিন্তু আজকে স্লো যাচ্ছি এবং একই ধরনের প্রশ্ন বারবার রেখেছি যেন আপনারা বুঝতে আপনাদের সুবিধা হয়। আমি শুনেছি যে আপনাদের একটু ফাস্ট বললে বুঝতে সুবিধা হয়, আপনাদের ইংরেজিতে একটু সমস্যা আছে, দ্যাটস আমি আজকে একই ধরনের প্রশ্ন বারবার রেখেছি এবং স্লো বলার চেষ্টা করছি। এরপরেও সমস্যা হলে আমাকে জানাবেন ডেফিনেটলি। আই ওয়াজ ইয়ং, আমি যুবক ছিলাম, তরুণ ছিলাম। আই ইউজ টু স্টাম্পস, এই আর খেয়াল করেন, এইবার কিন্তু ইউজ টু আছে, এবার শুধুমাত্র ইউজ টু আছে, এবার কিন্তু আর ওই বি ভার্ব ঠাব অমুক তমুক নেই। তাহলে এইবার কিন্তু ভার্বের শুধুমাত্র বেস ফর্মটা থাকবে, অন্য কিছু থাকবে না। সো কালেক্টিং, কালেক্টেড, কালেক্টস কিছুই হবে না, উত্তরটা হবে কালেক্ট। আচ্ছা, এখানে সেম কথা, ইউজ টু আগে এখানে বি ভার্বটা আছে, তাহলে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজিটাকে সঠিক উত্তর নিতে হবে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটি দেখব, এই প্রশ্নটি দেখবেন 33 নাম্বার। অনেকেই হয়তো অ্যাওয়েকে কি বলে এটা জানেন না, এটি একটি প্রিপোজিশন। আর আমরা শুরুতেই পড়েছিলাম টু বাদে বাকি সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, লিভিং। এই প্রশ্নটি একটু দেখতে হবে। এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি স, একটা ফাইনাইট ভার্ব। কিভাবে চিনলেন স্যার এটি একটি ফাইনাইট ভার্ব? কারণ এটা ভার্ব টু। আমরা জানি ভার্ব ওয়ান এবং ভার্ব টুই শুধুমাত্র ফাইনাইট ভার্ব হতে পারে, আর কোনো ভার্ব ফাইনাইট ভার্ব হতে পারে না। পৃথিবীতে যত ফাইনাইট ভার্ব আছে তা ভার্ব ওয়ান অথবা ভার্ব টু। তাহলে একটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব আছে, এখন এখানে আরেকটা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি, তাহলে এটাকে তো ফাইনাইট রাখা যাবে না, এটাকে নন ফাইনাইট করতে হবে। কি করতে হবে? নন ফাইনাইট। এখন নন ফাইনাইট ভার্ব কি কি আছে? নন ফাইনাইট ভার্ব আছে ভার্ব থ্রি, অথবা আছে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অথবা আছে টু প্লাস ভিওন। তাহলে কোনটা অপশনে আমরা দেখতে পাচ্ছি? অন্য কোনোটাই নাই, শুধুমাত্র টু ভার্ব প্লাস আইএনজি আছে। So সেটাকে আমরা উত্তর নিলাম। উত্তরটা হচ্ছে আই স হিম গোয়িং, আমাদেরকে যাইতে দেখছিলাম। আচ্ছা, এবার 36 নম্বর প্রশ্নের টু বাদে বাকি সব প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি সেই নিয়ম।
36-এও সেম নিয়ম। সো এই দুটা নিয়ে আমি আর কথা বললাম না, আমরা একটু সামনের দিকে যাবো। আমরা একটু ভিন্ন উত্তর আশা করছি, ভিন্ন প্রশ্ন আশা করছি। যে প্রশ্ন থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো আমাদের পড়া হয়ে গেছে। এবার যেটা পড়বো সেটা হচ্ছে মডাল অক্সিলারি। আপনারা চেনেন কিনা জানি না, মডাল অক্সিলিয়ারি। মডাল অক্সিলিয়ারি ভার্ব গুলোর পরে ভার্বের কোন ফর্ম বসে? ভার্ব এর বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। মডাল অক্সিলিয়ারির মধ্যে কে কে আছে? আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ought to, used to, be supposed to, had better, had rather, would better, would rather, have to, has to, had to। আরো আছে am to, is to, are to, was to, were to, am going to, is going to, are going to, was going to, were going to। এগুলো সবই হচ্ছে মডেল। এই মডেলগুলোর পরে ভার্বের বেস ফর্ম, সেটা মাথায় রাখতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাড বেটার, আমরা জানি যে এটা একটা মডেল। এরপরে ভার্বের বেস ফর্ম মানে মূল ফর্মটা বসবে। সো উত্তরটা হবে অ্যাকসেপ্ট। ইউ হ্যাড বেটার অ্যাকসেপ্ট দ্য অফার, তোমার বরং অ্যাকসেপ্টটা নেওয়া উচিত। এরপরটা সেম কথা, ইউ হ্যাড বেটার ড্যাশ হিম অ্যাট ওয়ান্স, ইউ হ্যাড বেটার রিং অ্যাট হিম অ্যাট ওয়ান্স, তোমার তাকে বরং একবার কল দেওয়া উচিত। ভালো। সো মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসবে। এখানে আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি 39 নম্বর প্রশ্নে। এখানে উড রেদার আছে, উড রেদার একটি মডেল। আমরা জানি যে মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো উত্তরটা হবে টেস্ট। এখানে হ্যাভ টু আছে, হ্যাভ টু কিন্তু একটি মডেল অক্সিলারি। যেহেতু এটি একটি মডেল অক্সিলারি, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। যেহেতু ভার্বের বেস ফর্ম উত্তর হবে, তাহলে উত্তরটা হবে অবে। আমরা যেহেতু এতক্ষণ ধরে পড়ছিলাম কিছু শব্দ আছে যার পরে ভার্বের প্লাস আইএনজি বসে, তাহলে কিছু শব্দ আছে যাদের পরে টু প্লাস ভিওনে বসে। লিখেছেন স্যার, লেখার একটু সুযোগ। ও আপনারা ক্লাসেই লেখেন? তানিয়া সুলতান, আপনারা ক্লাসেই লেখেন? ক্লাসে লিখলে তো আসলে লিখে পারবেন না স্যার। আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা নোটটা করবেন ক্লাসের পরে। হ্যাঁ, আপনাকে তো 4 ঘন্টা পড়ায় কেউ বসে, তো কেউ ক্লাস নিবে না আপনাদের, রাইট? আপনি যদিও খুব মনোযোগী একজন শিক্ষার্থী, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা লিখবেন হচ্ছে ক্লাস শেষে যে রেকর্ডিংটা আপলোড করা হবে সেটা দেখে লিখবেন, তাহলে আপনাদের আহ বুঝতেও সুবিধা হবে, নোটটাও পরে করতে পারবেন। এটা ভালো হয়। আর আমি এটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব, গ্রুপে এটা দিয়ে দিব। আমার নাম্বার থেকে দেখবেন যে এই আপনাদের গ্রুপে দিয়ে দিব। এরপরে আপনাদের কখনো বুঝতে অসুবিধা হলে আমাকে সরাসরি নক করে জিজ্ঞাসা করবেন যে স্যার এটা তো বুঝিনি, এটা একটু বলেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা যদি নোটটা পরে করেন তাহলে বেশি বেটার হয়। হুম, নাহলে ফলোটা নষ্ট হয়। স্যার রেকর্ড ক্লাস থেকে লিখবো, ওকে, সমস্যা নেই, এটা ভালো হয়। হ্যাঁ, আপনার তাহলে মনোযোগটা দুই দিকে যায় না, কারণ এদিকে হয় কি, স্যার দ্রুত নিয়ে চলে যাবে না, আমি দ্রুত লিখে ফেলি, আমাদের তো লিখতে হবে। এই কনসেন্ট্রেশনের কারণে স্যার কি বোঝাচ্ছে ওইটা আমার দেখা হয় না। So, আমার কিন্তু বই দেখেই পড়ে ফেলতে পারতাম, তাহলে স্যারের কাছে কেন আসি? আসি যে বুঝবো। যাই হোক, আমরা এতক্ষণ শিখেছি কোন ভার্ব গুলোর পরে আইএনজি বসে। এমন কিছু ভার্ব আছে যার পরে টু প্লাস ভিওন বসে। তাহলে নিচের ভার্ব গুলোর পরে টু প্লাস ভিওন বসে, নিচের ভার্ব গুলোর পরে টু প্লাস ভিওন বসে। হ্যাঁ, তো কোনগুলো আমি লিখে দিচ্ছি: অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, ask, claim,
consent, decide, demand, decide, demand, হ্যাঁ, যখন লেখা বুঝতে পারবেন না তখন হচ্ছে শুনে নেবেন মুখ থেকে। ডিজার্ভ, ডিজার্ভ, এটা আর ডিজার্ভ। আচ্ছা, মুছে দিচ্ছি, মুছে আবার লিখে দিচ্ছি। ডিজার্ভ, এরপর expect, fail, forget, hope, hesitate, intend, learn, manage, mean, need, offer, need, offer, plan, prepare, pretend, promise, refuse, same, refuse same, tend, threaten, threaten, এরপর wait, want, wish। এই শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে আমরা কি করব? আমরা যদি এই শব্দটা দেখি ডিমান্ড, এই যে দেখেন ডিমান্ড শব্দটা এখানে আছে, এই যে, সরি, এগুলোর পরে টু প্লাস ভি ওয়ান বসে, আমি ভার্ব প্লাস আইএনজি বলছি ভুলে। তাহলে কোনটা উত্তর হবে? টু নো। যেমন দেখেন ওয়ান্ট, এই যে ওয়ান্ট শব্দটা আছে, তাহলে ওয়ান্টের পরে কি হবে? টু প্লাস ভার্ব, কি হবে? ইউ টু বি, এই যে টু বি, টু প্লাস ভি ওয়ান। তো আপনি যদি ভার্বগুলো না চেনেন, না জানার চেষ্টা করেন, তাহলে তো পরীক্ষার হলে আপনি উত্তর দিতে পারবেন না। এই যে দেখেন সিম ভার্বটা দেখতে পাচ্ছি আমরা, সিম। তো সিম এর পরে কি বসে? টু প্লাস ভার্ব ওয়ান। এখানে আমরা দেখতে পাচ্ছি, ওকে, টু প্লাস ভার্ব ওয়ান, তাহলে উত্তর হবে টু হ্যাভ ট্রাইড, এই যে টু প্লাস ভার্ব ওয়ান। এখন আমরা আরেকটা রুল শিখবো, সেটি হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স। এ শিখবো অ্যাজ ইফ, অ্যাজ দো, আরেকটা হচ্ছে সিন্স। তিনটা রুল একসাথে শিখবো, হ্যাঁ। আপনারা শুধু মনে রাখবেন ওয়ান, টু, টু, থ্রি। কি বললাম? ওয়ান, টু, টু, থ্রি, হ্যাঁ। ওয়ান, টু, টু, থ্রি। এই ওয়ান দিয়ে কি বোঝাচ্ছে? ভার্ব ওয়ান। টু দিয়ে কি বোঝাচ্ছে? ভার্ব টু। টু দিয়ে ভার্ব টু। এই পাশে থ্রি দিয়ে কি বোঝাচ্ছে? ভার্ব থ্রি। তবে এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি মনে রাখতে হবে, হ্যাঁ। তাহলে বলবেন ওয়ান, টু, টু, থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি। কয়েকবার মনে রাখবেন যে অ্যাজ ইফ, অ্যাজ দ্য, সিন্স যদি মাথায় মাঝে থাকে, তাহলে এই পাশে ওয়ান থাকলে ওই পাশে টু, এ পাশে টু থাকলে ওই পাশে হ্যাড প্লাস ভি থ্রি। শেষ। আবার ওয়ান, কি বলে? ওয়ান, এপাশে কি? টু, এপাশে টু, এপাশে থ্রি, তবে শুধু থ্রি না, হ্যাড প্লাস ভি থ্রি। ওকে, ওয়ান, টু, টু, থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি। খেয়াল করেন এখানে অ্যাজ দো আছে, অ্যাজ ইফ, অ্যাজ দো মানে হচ্ছে যেন, হ্যাঁ। আচ্ছা, তো এই পাশে কি আছে? স্পিক্স। স্পিক মানে কি? ভার্ব ওয়ান। তাহলে এ পাশে ওয়ান আছে, তাহলে এ পাশে কি হবে? টু। তবে বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন, বিশেষ দ্রষ্টব্য, হ্যাঁ। অক্সিলারি হিসেবে সব সময় ওয়্যার ব্যবহৃত হয়। অক্সিলারি হিসেবে সব সময় কি ব্যবহৃত হয়? ওয়্যার, অন্যটা ব্যবহৃত হয় না। তাহলে একটু খেয়াল করেন, টু কোনটা আছে? এটাই টু নাই, এটাই টু নাই। এবার দেখেন অজও টু, ওয়্যারও টু, কোনটা উত্তর নিব? অবশ্যই ওয়্যার নিব, কারণ এখানে অক্সিলারি হিসেবে সবসময় ওয়্যার ব্যবহৃত হয়। কি বলছে? হি স্পিক্স, সে কথা বলে। অ্যাজ দো, যেন। হি ওয়্যার ভেরি অ্যাংরি, যেন সে খুব রাগী। আচ্ছা, এর পরের প্রশ্নটা খেয়াল করেন, এই যে কোন সেন্টেন্সে কি কি থাকলে ভার্ব টু বসে, খেয়াল করেন। কোন সেন্টেন্সে যদি উইশ, ফ্যান্সি, ইফ অনলি থাকলে কি বসে? ভার্ব টু বসে। অক্সিলারি বসলে কি বসে? অক্সিলারি বসলে ওয়ার বসে। এটা মাথায় রাখতে হবে। কোন সেন্টেন্সে উইশ,
ফেন্সি ইফ অনলি থাকলে ভার্ব টু বসে আর অক্সিলারি বসলে ওয়ার বসে, যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড, ওয়ার। এখানে খেয়াল করেন উইশ আছে, এখন উইশ যেহেতু আছে এখানে ওয়ার নাই তাহলে বাদ, তাহলে এখানে ভার্ব টু বসবে, তাহলে ভার্ব টু কোথায় আছে, এই যে আই উইশ আই লিভড ইন রাজশাহী, আমার ইচ্ছা হয়ে যায় বা স্বপ্ন দেখতে কল্পনা করি যে আমি রাজশাহী থাকতে পারতাম। ওকে, এরপরটা দেখেন আবার আই উইশ, উইশ যেহেতু আছে ভার্ব টু, তাহলে ভার্ব টু কোনটা আছে, এটাই নাই, এটাই নাই, এটাই নাই, এটাই আছে। মিটের ভার্ব ফর্মটা এরকম, মিট, আবার এম শুধু ইটি মিট, আবার এম শুধু ইটি মিট, এখানে প্রথমটাই শুধু ডাবল ই, ভার্ব টু আর এটা ভার্ব থ্রি, সো ভার্ব টুটা হবে, এটা হবে। ওকে, আরেকটু সামনের দিকে যাই, এই প্রশ্নটা দেখেন আবার উইশ, উইশ থাকলে কি হবে, ভার্ব টু, এটাতে ভার্ব টু নাই, এটাতেও ভার্ব টু নাই, এটাতে ভার্ব টু নাই, এটাতে আছে, কিভাবে আছে, ক্যানের ভার্ব টু হচ্ছে কুড, তাহলে উত্তরটা হবে সি। আবার এটা দেখেন আই উইশ আই সিং, উইশ যেহেতু আছে কি হবে, ভার্ব টু আছে, এবং সিং এর ভার্ব টুটা কি, স্যাং, এস এন জি, আর এর ভার্ব থ্রিটা কি, সাং, এস ইউ এন জি, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ভার্ব টু, এটা ভার্ব ওয়ান, এটা হচ্ছে ভার্ব থ্রি, তাহলে হুইচ যেহেতু থাকে ভার্ব টু তো হবে, তাহলে উত্তরটা হবে স্যাং। এরপর আমরা আরেকটু সামনের দিকে তাকাই, আমরা 49 নম্বর প্রশ্ন দেখি, দেখেন অ্যাজ ইফ আছে, তো আমরা একটু আগে পড়ছি অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স যদি থাকে, এই পাশে ওয়ান থাকলে ওই পাশে টু, এই পাশে এবার টু আছে, টকড, টক হচ্ছে ওয়ান আর টকড হচ্ছে টু, তো টু থাকলে কি বসাতে বলেছি, হ্যাড প্লাস ভি থ্রি বসাতে বলছি, রাইট? তো দেখেন কোনটা হ্যাড প্লাস ভি থ্রি আছে, এটাতে নাই, এটাতেও নাই, এটাতে নাই, শুধুমাত্র বিতে আছে। আবার দেখেন উইশ আছে, এখন উইশ থাকলে কি বসার কথা, ভার্ব টু, কিন্তু অক্সিলারি হলে কি বসার কথা, ওয়ার, এখানে দেখেন ভার্ব টু নাই, এখানে অক্সিলারি বসাইতে বলতেছে, তাহলে আমরা কি বসাবো, ওয়ার বসাবো। এরকম ভাবে আপনি যদি শর্টকাট ভাবে শুধু কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন, তাহলে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন। এই প্রশ্নটা দেখেন, এখানে কি আছে, অ্যাজ ইফ, এখন এই পাশে তাহলে আমরা দেখবো টক্স আছে, টক্স কি ভার্ব ওয়ান, তাহলে ওয়ান থাকলে কি হবে, টু হবে, ওয়ান থাকলে কি হবে, টু হবে, তাহলে এইখানে যেহেতু টু হবে, আমরা এখানে ভার্ব টু দেখতে পাচ্ছি না, ভার্ব টু দেখতে পাচ্ছি না, ভার্ব টু দেখতে পাচ্ছি না, এটা হি ইজ হবে। আচ্ছা, তো এইখানে তাহলে হি ওয়ার হবে না, হি ওয়ার হবে, কারণ অক্সিলারি যেহেতু বসেছে, অক্সিলারি বসলে আমরা ওয়ার বসাই, তো উত্তর কিন্তু বিটা হবে। আমরা এটা দেখি, এই যে ফেন্সি আছে, তাহলে ফেন্সি থাকলে এ পাশে কি হবে, ভার্ব টু, উইশ ফেন্সি ইফ অনলি থাকলে, তাহলে এই যে টার্ন আছে, টার্নের ভার্ব টু হয়ে যাবে, তাহলে টার্নের ভার্ব টু হচ্ছে টার্নড, ঠিক আছে। আচ্ছা, আমরা 53 নম্বর প্রশ্ন দেখবো, লেস্ট আছে, মনে থাকবেন রাখবেন, লেস থাকলে শুড বা মাইট প্লাস ভার্ব, লেস থাকলে শুড অথবা মাইট প্লাস ভার্ব আনতে হয়, লেস্ট মানে হচ্ছে পিছে ভাই বা অমুক তমুক এসব সাত পাঁচ মনে রেখে সময় নষ্ট করার দরকার নেই, শুধু মনে রাখবো লেস থাকলে শুড বা মাইট। যদি বলেন স্যার দুইটাই যদি অপশনে থাকে, শুডও আছে মাইট থাকে, কোনটাকে গুরুত্ব দিব, শুডকে গুরুত্ব দিব। যেমন আমরা এই প্রশ্ন দেখি, দেখা আছে ওয়াক ফাস্ট লেস্ট, লেস্ট আছে, তাহলে এবার কি আসবে, শুড আসবে, এই যে শুড, শেষ উত্তর। আবার দেখেন হি ডিসাইডেড টু টেক এ ট্যাক্সি লেস্ট, লেস্ট আছে, তাহলে এবার কি হবে, শুড হবে। তো অপশন আমরা শুড মাইট দুইটা দেখতে পাচ্ছি, কোনটা উত্তর নেব, শুড নেব, শুড বি লেট। আমরা এই প্রশ্নটা দেখব, এই প্রশ্নটা আমরা যদি 57 নম্বর প্রশ্নটা দেখি, লেখা আছে আই ডোন্ট ফিল লাইক, লাইক এরপরে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে উত্তরটা কি হবে, টেকিং টু ইউ। মনে রাখবেন লাইক এর পরে ভার্বের সাথে আইএনজি, কিন্তু লাইকলির পরে, লাইকলি এর পরে টু প্লাস ভার্ব, উত্তরটা হবে টেকিং টু ইউ। এই প্রশ্নটা দেখেন, মনে রাখবেন অ্যাডজেক্টিভের আগে, মনে রাখবেন অ্যাডজেক্টিভের আগে দি বসলে, দি বসলে ভার্বটি প্লুরাল হয়, ভার্বটি প্লুরাল হয়। যেমন আমি যদি বলি দা পোর, এটা দিয়ে বোঝায় গরিবরা, আর অলওয়েজ হ্যাপি, তারা সব সময় খুশি, অলওয়েজ হ্যাপি। তাহলে আর কেন হইলো, কারণ এই যে এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর আগে দি বসেছে, এই জন্য ভার্বটা প্লুরাল হয়েছে। দেখুন দেখেন রিচ হবে না, দ্য রিচ আর হবে, ইজ হবে না, দ্য রিচ ইজ হবে না, দ্য রিচ আর, এটা হতে হবে, তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, গরিবেরা সবসময়, ধনীরা সবসময় সুখী নয়। এই হচ্ছে কথাবার্তা ছিল। আমরা আরেকটা প্রশ্ন দেখব, এই যে সেম প্রশ্ন, লেখা রয়েছে পোর অ্যাডজেক্টিভ,
তাহলে অ্যাডজেক্টিভের আগে যেহেতু দি আছে তাহলে ভার্বটা প্লুরাল হবে। ভার্ব যদি প্লুরাল হয় তাহলে তার সাথে আর এস বা ইএস যুক্ত হয় না, কারণ সিঙ্গুলার হলে এস বা এস যুক্ত হয়, প্লুরাল হলে আর এস বা এস যুক্ত হয় না। তো উত্তর হবে দ্য পোর সাফার মাস ইন উইন্টার। গরিবেরা শীতে অনেক বেশি ভোগান্তির শিকার হয়। পার্ট টু এ আমরা ভার্বকে গুরুত্ব দিয়ে পড়বো। তো আমরা শুরুতেই একদম ক্লাসের শুরুতে পড়েছিলাম ফাইনাইট ভার্ব কোনগুলো। কারণ আমি বলেছিলাম যে ভার্ব ওয়ানটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্ব টুটা হচ্ছে পাস্ট ফর্ম, তারপর ভার্ব থ্রিটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল। এরপর ভার্ব ফোরটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এবং ভার্ব ফাইভটা হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, আর আমি বলছিলাম এই যে দুইটা, এক আর দুই, এরাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এই যে তিনটা, তিন চার পাঁচ, এরাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তো এখানে আমাদেরকে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব বের করতে বলছে, এটা একটু দেখি। বলছে ফাইন্ড আউট দ্য ফাইনাইট ভার্ব। এখানে খেয়াল করেন হ্যাভিং আছে, এই হ্যাভিং তো ভার্ব ফোর, কেন? কারণ এটা তো ভার্ব প্লাস আইএনজি। এবার দেখেন ডান আছে, এটা তো ভার্ব থ্রি। এবার বলছে হি কেম টু মি, এই যে কেম আছে, কেমটা হচ্ছে ভার্ব টু। তাহলে এটাই আমার হবে ফাইনাইট ভার্ব। সহজে আইডেন্টিফাই করা যায়। দুই নাম্বারটা দেখেন, বলছে ফাইন্ড আউট দ্য ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব খুঁজে বের করেন। দ্য প্রজেক্ট হ্যাজ বিন বিং কমপ্লিটেড। এখানে বিন আছে, এটা কিন্তু ভার্ব থ্রি। এখানে বিং আছে, এটা কিন্তু ভার্ব ফোর। কমপ্লিটেড আছে, এটাও কিন্তু ভার্ব থ্রি। তাহলে হ্যাশটা কি? হ্যাশটাই হচ্ছে ভার্ব ওয়ান। আর এটার ভার্ব টুটা কি? ভার্ব টুটা হচ্ছে হ্যাড, রাইট? তাহলে হ্যাশটাই হবে আমার ফাইনাইট ভার্ব, কারণ আমরা জানি শুধুমাত্র ভার্ব ওয়ান এবং ভার্ব টুই হয় ফাইনাইট ভার্ব, রাইট? আচ্ছা, সো আমরা আরেকটু সামনের দিকে যদি চলে যাই, আমরা এই প্রশ্নটা যদি খেয়াল করি, বলছে, আচ্ছা বলছে না, আপনার প্রশ্নটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। প্রশ্নের সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, প্রশ্নের অপশনে ভুল আছে, প্রশ্নের অপশনটা আমি একটু ঠিক করে লিখে দিই। ডি নাম্বার অপশনে ছিল বি প্লাস সি। ঠিক আছে, এটা একটু লিখে ফেলবেন। প্রশ্নের উত্তরটা একটু লিখবেন সবাই। প্রশ্নের উত্তরটা সবাই একটু লেখার চেষ্টা করবেন। সো একটু খেয়াল করবেন। আমরা যদি খেয়াল করি আই স ইউ রান, সরি এটা বলছে দ্যাট বয়েজ আর ওয়ান্টস। এই যে ওয়ান্টস আছে, এটা ভার্ব ওয়ান, তাহলে এটা ফাইনাইট ভার্ব। এবার দেখেন টু অ্যাপয়েন্ট, টু প্লাস ভি ওয়ান আছে, তাহলে এটা নন ফাইনাইট। ফর ডেভেলপিং, এটাও নন ফাইনাইট, কারণ ভার্ব প্লাস আইএনজি আছে। তাহলে উত্তরটা হবে ডি, বি এবং সি। 4 নম্বর প্রশ্নটা, আই স ইউ রানিং, বলতেছে এখানে রানিংটা কি হবে? নন ফাইনাইট ভার্ব হবে, কারণ ভার্ব প্লাস আইএনজি, তাই না? ভার্ব ফোর, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব হবে। আমরা 5 নম্বর প্রশ্নটা দেখব। 5 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? আই ডিড দ্য ওয়ার্ক। এখানে ডিডটা কি ভার্ব, তাই জিজ্ঞাসা করা হয়েছে। মনে রাখবেন, আমরা ভার্বকে যে ভাগ করলাম, প্রথমে ভার্বকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেইন বা প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা সবাই অক্সিলারি ভার্ব নিশ্চয়ই চিনি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো। তাহলে ওইগুলো বাদে যা আছে সব কি? মেইন ভার্ব। মেইন ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা কি? ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? যেগুলোর অবজেক্ট আছে। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? অবজেক্ট নেই যেগুলো, সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ। আর যেগুলোর অবজেক্ট আছে সেগুলো কি? ট্রানজিটিভ। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। তো এই সেন্টেন্সটাতে খেয়াল করেন, বলছে এই সেন্টেন্সের ডিডটা কি? ভার্ব টু। তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব, প্রথম কথা। এবার ফাইনাইট ভার্ব যেহেতু, এটা কি অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব? একটা সেন্টেন্সে একটাই যদি ভার্ব থাকে, তখন অক্সিলারি ভার্বই হয়ে যায় মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। মূলত ডিডটা কিন্তু অক্সিলারি ভার্ব, কিন্তু এই সেন্টেন্সে যেহেতু আর কোনো ভার্ব নেই, তাই এটি হয়ে গেছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এখানে বলছে আই অ্যাম ইন ক্লাস 12। এখানে আই অ্যামটা কোন ভার্ব? অক্সিলারি ভার্ব কিনা?
এটাও অক্সিলারি ভার্ব না, এটাও প্রিন্সিপাল ভার্ব। কেন? কারণ অক্সিলারি ভার্ব যখন ভার্বের সাথে যখন অন্য কোনো ভার্ব থাকে না, মানে অক্সিলারি ভার্বের পরে যখন ভার্ব প্লাস আইএনজি বা ভার্ব থ্রি বা ভার্ব ওয়ান এগুলো যখন থাকে না, তখন অক্সিলারি ভার্বই হয়ে যায় মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব কি হয়ে যায়? মেইন ভার্ব হয়ে যায়, প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়। ঠিক আছে, সেখানে উত্তরটা হবে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ওকে, আচ্ছা। তো আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে একটু জানাবেন, তাহলে আমি আবার আলোচনা করবো, কোনো সমস্যা নেই। আপনাদের মেসেজ দেখতে চাই। ওকে, আমাকে একটু জানাবেন প্লিজ। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে একটু জানাবেন, তাহলে আমি আবার আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা পরেরটা চলে যাব। আমরা এই প্রশ্নটা দেখব। বলছে নো সেন্টেন্স, কোনো বাক্যই ক্যান বি ফর্মড, গঠিত হতে পারে না। কি ছাড়া গঠিত হতে পারে না? উইথাউট, ছাড়া। কি ছাড়া? অবশ্যই অবশ্যই প্রিন্সিপাল ভার্ব ছাড়া। কারণ প্রিন্সিপাল ভার্ব নেই, তাহলে সেই সেন্টেন্সটা গঠিত হবে কিভাবে? কারণ প্রিন্সিপাল সেন্টেন্সই হচ্ছে বাক্যের প্রাণ। উই শুড অবে দ্য ল, আমাদের ল মানতে হবে। এখানে বলছে অব, এটা কোন ভার্ব? এটা কোন ভার্ব? এটা নন ফাইনাইট ভার্ব। কেন নন ফাইনাইট ভার্ব? অনেকে বলবে স্যার এটা তো ভার্ব ওয়ান, নন ফাইনাইট ভার্ব কেন? কারণ আমরা মডালের পরে ভার্ব ওয়ান কেন বসাই? মডালের পরে, প্রত্যেকটা মডালের পরে একটা টু উজ্জ্ব থাকে, টু। এই জন্য ওর পরে ভার্ব ওয়ান বসাই। তো টু প্লাস ভার্ব ওয়ান, এটাতে কি হয়ে গেল? ইনফিনিটিভ। যেহেতু এটা ইনফিনিটিভ হয়ে গেছে, তাই এটা নন ফাইনাইট ভার্ব। আরেকবার বলি, দেখেন, অ্যাম টু কিন্তু একটি মডেল, ঠিক হ্যাভ টু কিন্তু একটি মডেল, ইউজ টু কিন্তু একটি মডেল, তাই না? ঠিক কেন একটি মডেল? তাহলে ক্যানের পরে টু কোথায়? নেই, দেখা যাচ্ছে না। ওখানে টুটা উজ্জ্ব আছে। ঠিক আছে, টুটা কি আছে? উজ্জ্ব আছে। তাহলে ক্যানের পরে যদি ডু বসাই, ক্যান ডু, এই ডু আর ডু মিলে কি হয়? টু ডু হয়। তাহলে টু ডুটা কি হয়? ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ মানেই হচ্ছে সেটা নন ফাইনাইট ভার্ব। ছোটবেলা থেকে কিন্তু আমরা মুখস্থ বলে আসতেছি মডেলের পরে ভার্বে বেস ফর্ম। কিন্তু কেন মডেলের পরে বেস ফর্ম? ওই মডেলটার পরে একটা টু উজ্জ্ব আছে, তাহলে এখানে শুড টু হবে, টু উজ্জ্ব আছে, তাহলে টু হবে। এটা একটা নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমরা 9 নম্বর প্রশ্নটা দেখব। বলা হচ্ছে নাথিং লাস্ট ফর এভার, সাবজেক্ট থার্ড পারসন, এবং যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্ব যেটা আছে সেই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে এটা যুক্ত হয়েছে। তো এটা ভার্ব অন যেহেতু, তার মানে এটা ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্ব গেল। ফাইনাইট ভার্ব এর দুটি ভাগ আছে, মেইন অথবা প্রিন্সিপাল। তাহলে এটা কোন ভার্ব হবে? এটি মেইন ভার্ব হবে। সরি, মেইন অথবা অক্সিলারি। নিশ্চয়ই লাস্ট কোনো অক্সিলারি ভার্ব না, তাহলে এটা কি হবে? মেইন ভার্ব হবে। এরপরে আমরা আর কোনো ভাগকে যাচ্ছি না, এটা পার্টিসিপল লেখাটা বাদ, অক্সিলারি লেখা বাদ, তাহলে উত্তরটা হবে মেইন ভার্ব। 10 নম্বর প্রশ্ন। দ্য বয় রিডস আ বুক, এখানে বলছে রিড কি ভার্ব। খেয়াল করবো ভার্বের অবজেক্ট আছে কিনা। কি বা কাকে দ্বারা ভার্বকে যদি প্রশ্ন করা হয়, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। আবার বলছি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে কি পড়ি? বলেন কি পড়ি? বই পড়ি। তাহলে বই পড়ি, বইটা কি? অবজেক্ট। যদি অবজেক্ট থাকে তাহলে ট্রানজিটিভ ভার্ব। কি বলছিলাম? অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট থাকলে কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আর অবজেক্ট না থাকলে, অবজেক্ট না থাকলে কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। আর বলছি অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে কি পড়ি? বই পড়ি। অবজেক্ট আছে, তাহলে এটা অবশ্যই অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। এটা অবশ্যই অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। আমরা এই প্রশ্নটি দেখব। প্রশ্নটিতে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্ট থাকে না, যে ভার্ব এর অবজেক্ট থাকবে না। অবজেক্ট থাকবে না। কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে আমরা কি পাই? অবজেক্ট পাই। তাহলে আমরা যদি খেয়াল করি, দে পেইন্টেড দেয়ার ফেন্স, তারা তাদের বেড়া রং করেছে। ঠিক আছে, বেড়া মানে হচ্ছে ঘেরা দেওয়া যেটা।
তো কি রং করেছে? ফেন্স, ঘেরা। তো এই হচ্ছে খড় দেওয়া যেটাকে বলে আর কি। এই যে মানে এই হচ্ছে আপনার ক্ষেত, এই যে এর চারিপাশ দিয়ে এই যে ঘেরাও দিলেন, কাভার করলেন, তো সেটা হচ্ছে ফেন্স। আচ্ছা, তো এই যে কি দিয়ে উত্তর করে অবজেক্ট পেয়েছেন, শেষ। উই বিলিভ দ্য বয়, কাকে বিশ্বাস করেন, কি বা কাকে, তার প্রশ্ন। এই যে বয়কে, অবজেক্ট আছে। হি গেভ দ্য পেপার, কি দিয়েছিল? পেপার, অবজেক্ট আছে। কিন্তু বলছে হি মাই ফ্যামিলি মুভ টু অ্যানাদার সিটি, আমার পরিবার কি করেছে সেটা বলা যাবে না। কি, আমার পরিবার সরে গেছে, কি নাই, কাকে সরে গেছে নাই। মনে রাখবেন প্রিপোজিশন দিয়ে কখনো অবজেক্ট শুরু হয় না। এই যে অংশটা দেখেন, এই যে প্রিপোজিশন দিয়ে, প্রিপোজিশন দিয়ে কি শুরু হয় না? দিয়ে অবজেক্ট হয় না, অবজেক্ট হয় না। আসলে আরেকটা রুল শেখাই, সেটা হচ্ছে নো সোনার, নো সোনার হ্যাড ডটার দেন বসে, এরপরে হার্ডলি হ্যাড ডটার হোয়েন বসে, এরপর স্কার্সলি হ্যাড, এটার সাথেও হোয়েন বসে। ঠিক আছে, এখন এটা আমরা কিভাবে মনে রাখবো? এটা আমরা মনে রাখবো ধানমন্ডি 32 দিয়ে। ধানমন্ডি 32, 32 দিয়ে কি বোঝাচ্ছি? এই 32-এর 3 আগে, এই যে 3, তার মানে এগুলোতে ভার্ব 3, ভার্ব 3, ভার্ব 3। আর 2 পরে, তাহলে এখানে 2, 2, 2। কি 2? ভার্ব 2, ভার্ব 2, ভার্ব 3। যেমন আর একটা উদাহরণ এখানে লিখতে পারি। নো sooner had he go dash there I come, তাহলে আগে কি হবে? 3, পরে কি হবে? 2, তাহলে এটা ভার্ব 2, এটা ভার্ব 3। তাহলে গো এর 3টা কি হবে? হবে গন। আর কামের 2টা কি হবে? হবে খেয়ে। তাহলে আমরা যদি উপরের দিকে তাকাই, এই প্রশ্নের দিকে যদি তাকাই, এই যে, এই যে নো সোনার হ্যাড, আর এই পাশে দেন, তাহলে এই পাশে কি হবে? 2, এই পাশে কি হবে? 3। তাহলে এই পাশে এই যে 3 আছে কিন্তু 2 নেই, 2 নেই, 3 নাই, এগুলো বাদ, এগুলো বাদ, এগুলো বাদ। এইটা দেখেন, এই যে 3 আছে, এটাতে 2 আছে, তাহলে এখানে হবে জয়েন্ট, এখানে হবে স্টার্টেড। এখানে আমরা অনেকে টেন্স দিয়ে মুখস্থ করি, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট। আমি কিন্তু কোথাও আপনাদেরকে টেন্স দিয়ে পড়াই, সব থেকে সহজ ওয়েতে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করেছি। তো এই ছিল সংক্ষিপ্ত ভার্ব এবং রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস, যেটা এত ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো শিক্ষার্থী, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। আপনারা কোথায় বুঝতে পারেননি বা আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, আপনারা কথা বলতে চান কিনা, সবকিছু আমাকে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই জানাবেন। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিব, আজকে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। তো আমি কিছুটা সময় দিচ্ছি আপনাদের, আপনারা চাইলে কথা বলতে পারেন। তো আমাকে একটু জানান যে আসলে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। দীর্ঘদিন ইংরেজি না পড়াশোনা করলে সেটা আমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আস্তে 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 সহজ বিষয়গুলোকে জানার চেষ্টা করলে বিষয়গুলো ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমাকে একটু জানান যে ওকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আমি মিজানুর রহমান, আল্লাহ হাফেজ।